দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম যে গল্পটি রয়েছে সেই দাম গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। এই দাম গল্পটি নবম শ্রেণীর অন্তর্গত, এছাড়াও যারা এসএসসি দিবে ভাবছো তাদের অন্তর্গত। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল 8ই ফেব্রুয়ারি 1918 সালে বাংলাদেশের দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গি গ্রামে তার জন্ম হয়েছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতার নাম ছিল প্রমথনাথ গঙ্গোপাধ্যায় এবং তিনি মূলত সুনন্দ ছদ্মনামেই পরিচিত ছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় অনেক রচনা লিখেছিলেন, অনেক লেখা লিখেছিলেন এবং তার চরিত্র প্রচুর, এবং তার সৃষ্টি সবচেয়ে উল্লেখযোগ্য যদি কাল্পনিক কোনো চরিত্র বলতে পারো সেটি হলো টেনিদা। আমাদের আলোচিত এই যে দাম গল্পটি, এই দাম গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শারদিয়ার তরুণের স্বপ্নতে। এই যে দাম গল্পটি আমরা এখন আলোচনা করব, এই দাম গল্পটিতে মূলত ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটি সম্পর্ক, সেই সম্পর্কের কথা আলোচনা করা হয়েছে। এই যে সম্পর্কের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই গল্পটিতে পুরো গল্প জুড়ে এই সম্পর্কের মধ্যে বেশিরভাগ অংশটাই জুড়ে ছিল ভয় মেশানো একটি দুর্বলতা। এই গল্পে লেখক মূলত তুলে ধরতে চেয়েছেন একটি ছাত্রের জীবনে তার স্কুল মাস্টার কিভাবে প্রভাব বিস্তার করে থাকে সেই ব্যাখ্যা করেছেন, সেই প্রসঙ্গ তিনি এখানে তুলে ধরেছেন। এই যে দাম গল্পটি লেখা হয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছেন, এই দাম গল্পটির এই দাম গল্পটিতে একটি স্কুল মাস্টারমশাইকে নিয়ে মূলত লেখা হয়েছে, এবং এই যে স্কুলের মাস্টারমশাই তিনি অঙ্ক করাতেন, তিনি ছিলেন অঙ্কের মাস্টারমশাই। তিনি ছিলেন একটু কড়া প্রকৃতির মানুষ, ভীষণ রাগী টাইপের মানুষ, কিন্তু অঙ্ক করানোর ক্ষেত্রে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী। যে অঙ্ক একটি কঠিন অঙ্ক কষতে গিয়ে ছাত্রছাত্রীরা যেখানে ঘন্টার পর ঘন্টা চিন্তা করে হিমশিম খেয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত অঙ্কটির কুল পেত না, অঙ্কটি কষতে পারত না, সেই কঠিন অঙ্কটি মাস্টারমশাই শুধুমাত্র একবার মাত্র চোখ বুলিয়ে বোর্ডের দিকে এগিয়ে যেতেন চক নিয়ে, এবং খসখস করে সেই অঙ্কটি কয়েক মিনিটের মধ্যেই তিনি করে দিতেন। ছাত্রছাত্রীদের মনে হতো তখন যে অঙ্কের মাস্টারমশাইয়ের হয়তোবা পৃথিবীর যত অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কই হয়তো তার মুখস্থ। তাছাড়া আরও একটি জিনিস তাদের মনে হতো যে হয়তোবা তারা দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের অলক্ষ্যেই হয়তোবা বোর্ডে আগে থেকে কেউ অঙ্কটি কষে রেখেছিল, সেটি শুধুমাত্র মাস্টারমশাই দেখতে পাচ্ছে, এবং তিনি বোর্ডের দিকে এগিয়ে যেতেন এবং সেই লেখার উপরে তিনি খড়ি চালাতেন, চক চালাতেন। ক্লাসে যারা ভালো ছাত্র, ক্লাসে প্রত্যেকটি ছাত্র তো ভালো হবে না, কিছু কিছু ছাত্র ভালো হয় এবং কিছু কিছু ছাত্র খারাপ থাকে। তো ক্লাসে যারা ভালো ছাত্র, যারা অঙ্কতে অনেক বেশি পেত, 90-এর উপরে পেত, তারাই এই মাস্টারমশাইকে দেখে ভয় পেত। আর যারা টেনে টুনে কুড়িয়ে উঠতো না, যাদের ফেল করতো যারা, তাহলে তাদের অবস্থা কেমন হতো একটু ভেবে দেখো তোমরা। আসলে মাস্টারমশাই মনে করতেন অঙ্ক পারলে বা অঙ্ক কষতে জানলে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করা যায়। তিনি এটাও বলতেন বা মনে করতেন দার্শনিক প্লেটো, তোমরা নাম হয়তো বা শুনেছ, দার্শনিক প্লেটোর দরজায় প্রবেশ করতে গেলে অঙ্ক জানাটা আবশ্যিক। অঙ্ক না জানলে প্লেটোর দরজা দিয়ে প্রবেশ নিষেধ। শুধু প্লেটো কেন, স্বর্গের দরজা দিয়েও, তুমি যে মারা যাবে, মারা যাওয়ার পর স্বর্গের দরজা দিয়ে প্রবেশ করতে হলেও তোমাকে অঙ্ক জানতে হবে, না হলে স্বর্গের দরজা দিয়ে তুমি প্রবেশ করতে পারবে না। এটা তো ছাত্রছাত্রীদের তিনি বলতেন, কিন্তু তারা তো ছোট, তারা বুঝে উঠতে পারতেন না
যে প্লেটোর দরজা দিয়ে প্রবেশ করতে না পারলে কি অসুবিধা হয়, বা মনে করো স্বর্গের দরজা দিয়ে প্রবেশ করতে না পারলে কি অসুবিধা হয়, সে কথাটি তিনি বুঝতে পারতেন না, মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আর আরেকটি কথা, যে তুমি বেঁচে থাকতেও অঙ্ক দেখে ভয় পাচ্ছ, তুমি অঙ্ক থেকে ভীত হয়ে তুমি চাইতে মনে মনে যে কখন অঙ্ক সাবজেক্টটা আমার জীবন থেকে বাদ হবে, এবং তারপর তোমাকে যদি মরার পরেও, মানে মারা যাওয়ার পরেও স্বর্গে গিয়েও অঙ্ক করতে হয়, তো সেই স্বর্গে না যাওয়াই ভালো। এই অঙ্কের ভীতিটা শুধু কি স্কুলেই ছিল তা নয়, মানে মাস্টারমশাই এত পরিমাণে ভয় দেখিয়েছেন তাদের অঙ্ক নিয়ে যে ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হলেই, মানে তোমরা জানো মাধ্যমিক পার করার পর আর্টস সায়েন্স দুটো ভাগ হয়ে যায়, যারা আর্টস নেয় তাদের আর অঙ্ক করতে হয় না। আর আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায় যেহেতু বাংলার স্টুডেন্ট, তিনি বাংলা বিষয় নিয়ে পড়ছেন, তাই ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার করার পর তাকে আর অঙ্ক কষতে হয়নি। কিন্তু তাই বলে কি ভয় চলে গেছে? ভয় যায়নি, ভয় থেকেই গেছিল। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হওয়ার পরেও সেই অঙ্কের ভয় তার মনে থেকেই গেছে। সেই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তিনি সব সময় ভয় পেয়েই যেতেন। একটি স্বপ্নও দেখেছিলেন তিনি আমাদের সামনে, সেই স্বপ্নটি তিনি ব্যাখ্যাও করেছেন। দেখো, পরীক্ষা চলছে, পরীক্ষায় অঙ্ক পরীক্ষা চলছে অ্যাকচুয়ালি, সেই পরীক্ষায় হলে গার্ড পড়েছে অঙ্কের মাস্টারমশাই। এইবার তুমি কতটা ভালো স্টুডেন্ট না, পরীক্ষা দিচ্ছ, একটি অঙ্ক তোমার জানা কিন্তু অঙ্কটি তুমি মেলাতে পারছো না। এইদিকে পরীক্ষার ঘন্টা প্রায় শেষ হতে চলেছে আর তুমি অঙ্কটি কিছুতেই মেলাতে পারছো না। অঙ্কের মাস্টারমশাই তোমার পাশে এসে দাঁড়িয়ে দেখছে কিন্তু কিছু বলছে না, তার চোখ দিয়ে যেন আগুন ঝরে পড়ছে যে তুই অঙ্কটা মেলাতে পারছিস না আর তুমি কিছুতেই করতে পারছো না। এদিকে পরীক্ষার বেল প্রায় শেষ, তোমার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে। হঠাৎ এমন সময় তুমি জাগনা হয়ে উঠবে, মানে তুমি জেগে উঠবে, আর তখন দেখতে পাবে যে আমার তো কোনো পরীক্ষাই ছিল না, এটা আমি স্বপ্ন দেখেছি। আর তিনি তখন অনেক বড়, তখন তার মনে হবে এখন তো আমি আর স্টুডেন্ট নই, এখন তো আমি প্রফেসর হয়ে গিয়েছি, আমি তো কলেজে পড়াই। যাই হোক, তিনি একজন কলেজের শিক্ষক হয়ে গিয়েছেন, বাংলা বিষয়ের শিক্ষক। তাও তিনি সেই ছোটবেলাকার স্বপ্ন তিনি দেখছেন অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে। তাহলে কতটা ভয় তিনি পেয়েছেন, না হলে এই স্বপ্নটা তিনি দেখতেন। যাই হোক, এখন তিনি যেহেতু কলেজে পড়ান, প্রফেসর মানুষ, তার কাছে বিভিন্ন পত্র পত্রিকা থেকে ফরমাইশ আসবে লেখার জন্য, এটাই স্বাভাবিক। এমন সময় হঠাৎ একদিন একটি ছোট পত্রিকা থেকে তার কাছে একটি ফরমাশ এসেছিল, মানে লেখার জন্য একটি আবেদন এসেছিল। তারা জানিয়েছিল, মানে পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা বড় বড় লেখকদের কাছে গিয়েছিল, কিন্তু সাহিত্যের ইন্দ্র চন্দ্র বরুণেরা, মানে বড় বড় যারা সাহিত্যিকরা, তারা সবাই সেই পত্রিকার মালিকদের, মানে যারা প্রকাশক, তাদের না করে দিয়েছে। এখন তিনিও যদি না করে দেন তাহলে তাদের পত্রিকাটা তো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। কাজেই তার কাছে অনুরোধ, তিনি যেন সামান্য কিছু লেখা হলেও তাদের পত্রিকায় দেয়। আর তাছাড়াও পত্রিকাটি অত পরিচিত ছিল না, মানে অত চলতি ছিল না বাজারে, তো কয়েকজন শুধুমাত্র তার পাঠক, তো কাজেই তিনি নির্ভয়ে লিখতে পারেন। আর তারা অনুরোধ করেছিল যে তার ছেলেবেলাকার কোনো গল্প যেন তিনি তাদের পত্রিকায় লেখেন। অবশেষে তাদের কথায় সাই দিয়ে বাধ্য হয়ে তিনি ছেলেবেলাকার স্মৃতি নিয়ে লিখতে বসলেন, কিন্তু তার ছেলেবেলাকার তেমন তো স্মৃতি ছিল না। অবশেষে বাধ্য হয়ে তিনি মাস্টারমশাইকে নিয়েই গল্পটি লিখতে শুরু করলেন, এবং মাস্টারমশাই কি করেছে, কেমনভাবে তাদের শাসন করেছে, মারছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস তিনি লিখলেন, এবং শেষে তিনি কিছুটা নীতি কথা বলে গল্পটি শেষ করেছিলেন। শেষে তিনি একটি কথাই বলেছিলেন, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব নয়। একটি গাধাকে তুমি যদি পিটিয়ে ঘোড়া করতে চাও,
শেষে দেখতে পাবে গাধাটি মারা গেছে, তাও ঘোড়াতে পরিণত হয়নি। এরকম নীতি কথা দিয়েই তিনি গল্পটি শেষ করেছিলেন। যাই হোক, তার লেখাটি শেষ হয়ে গেলে তিনি পত্রিকার কর্তৃপক্ষদের কাছে সেই লেখাটি তুলে দেন এবং পত্রিকার কর্তৃপক্ষ তাকে খুশি হয়ে 10 টাকা উপহার দিয়েছিল, মানে প্রণাম হিসাবে 10 টাকা দিয়েছিল। তিনি তখন মনে মনে ভেবেছিলেন, সারা জীবন মাস্টারমশাইয়ের কাছ থেকে তেমন কিছুই তো পেলাম না, অবশেষে মাস্টারমশাইকে নিয়ে লিখে 10 টাকা তো পেলাম, এটি আমার জীবনের একমাত্র উপার্জন, মানে মাস্টারমশাইয়ের কাছ থেকে এটি আমার পাওনা। তারপর অনেক দিন কেটে গিয়েছে। মাস্টারমশাইকে নিয়ে যে তিনি কোনো রচনা লিখেছিলেন সেই কথাও তিনি ভুলে গিয়েছেন। তো যেহেতু তিনি কলেজের শিক্ষকতা করেন, তাই বিভিন্ন জায়গা থেকে তাদের ইনভাইট হয়, মানে নেমন্তন্ন আসে এবং বিভিন্ন সেমিনারে তাদের অ্যাটেন্ড করতে হয়। তো এরকম অনেক সেমিনারেও তিনি গিয়েছেন। আর এগুলি সেমিনারে যাওয়া মানে কি বলতো, তোমাকে বিনা পয়সায় সেখানে যাওয়ার একটা সুযোগ করে দেওয়া, মানে সেখানে যাওয়া আসার খরচা সেই কলেজ কর্তৃপক্ষ থেকেই করে দেয়। এবং সেই দূরত্বটা কলকাতা থেকে যত বেশি হবে, তোমার মান সম্মান মর্যাদা তত বেশি তুমি পাবে। মানে একটা সামান্য চড়ুই পাখি সেখানে গিয়ে রাজহাঁসের সম্মান পায়। আর এই সুযোগে বিনা পয়সায় বিভিন্ন জায়গা ঘুরেও নেওয়া যায়। ঠিক এই রকম বাংলাদেশের একটি প্রত্যন্ত জায়গার কলেজের থেকে এই মাস্টারমশাইয়ের আমাদের যে কথক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাছে একটি ফরমাইশ আসে, মানে ইনভাইট আসে যে তাকে ওই কলেজে গিয়ে বক্তৃতা দিতে হবে। যেহেতু যাতায়াতের খরচ তারাই সব বহন করে, তাই সেখানে যাওয়ার সুযোগটা তিনি ছাড়তে পারলেন না। যখন তিনি বাংলাদেশের সেই প্রত্যন্ত কলেজে গিয়ে পৌঁছলেন, তখন সেখানকার আদর আপ্যায়ন সম্মান দেখে তিনি অভিভূত হয়ে যান, মানে ভীষণ আপ্লুত হন। এবং তাকে যে খাতির সম্মান করা হয় তা তিনি এর আগে কখনো পাননি। আর তাছাড়াও কিছু কিছু স্টুডেন্টসরা তার কাছে অটোগ্রাফ পর্যন্ত নিতে এসেছিল। তারপর সাহিত্য সভায় তিনি একটি জোরালো বক্তৃতা দিয়েছিলেন, মানে তার কাছে একটি বক্তৃতা, তিনি আমাদের বলেছেন আর কি কথক, যে তার কাছে একটি বক্তৃতাই সার। তিনি বনভোজন থেকে শুরু করে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সমস্ত জায়গায় একটি বক্তৃতাই এদিক ওদিক কাটছাট করে চালিয়ে দেন। তিনি রবীন্দ্রনাথ থেকে বেশ কয়েকটি উদ্ধৃতিও সেই বক্তৃতায় দিয়েছিলেন। কার একটা ইংরেজি কোটেশন কার নামে জানি চালিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, অনেকে তো জানে না, তারা ওটাকেই ভেবে নিয়েছে যে তিনি হয়তোবা সঠিক বলেছেন, কিন্তু তিনি জানেন যে তিনি বানিয়ে ছানিয়ে এই বক্তৃতাটি দিলেন। এবং শেষে জমকালো বক্তৃতা দেওয়ার পর যখন টেবিলে ঘুষি মেরে বক্তৃতা শেষ করলেন, অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল। ভাগ্যিস ফুলদানিটা পড়ে যায়নি, পড়ে গেলেই সেটি ভেঙে যেত। আর তার বক্তৃতা শুনে সবাই আপ্লুত হয়ে এমন করতালি দেয় যে কান প্রায় তালা লাগার মতো অবস্থা হয়ে যায়। তার বক্তৃতার ঝাঁঝালো সুরে কলেজের অধ্যক্ষ পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তাকে কংগ্রেচুলেশন জানাতে তিনি এসেছিলেন। এবং বিভিন্ন ছাত্রছাত্রীরাও তাকে ঘিরে বেশ আনন্দ প্রকাশ করছিলেন। তখন তিনি আরেকটু ক্রেডিট নেওয়ার জন্য বলছিলেন যে আজকে তো আমার শরীরটা অতটা ভালো নয়, না হলে। তখন ছাত্ররা অবাক হয়ে যায়, কি বলেন স্যার, আপনার শরীর ভালো নয় তাও আপনি এত সুন্দর বক্তৃতা দিলেন? শরীর ভালো থাকলে আপনি আরো কত ভালো বক্তৃতা দিতেন। এটি শুনে অবাক হয়ে যায় তারা। তারপর তিনি মনে মনে ভাবেন, এই একটি বক্তৃতাই তো আমি জানি, রবীন্দ্র জন্মোৎসব থেকে বনমহোৎসব সব জায়গায় তো আমি এটিই চালিয়ে দিই। বক্তৃতার এরকম ফাঁকিবাজি গল্পের মধ্যে হঠাৎ একটি ছেলে এসে জানায় যে এক ভদ্রলোক তার সাথে দেখা করতে চায়। তখন লেখক বলে যে আসতে বলো এখানে, কিন্তু সেই ছেলেটি জানায় যে না,
সেই ভদ্রলোকটি এখানে আসতে চায় না। তিনি কলেজের বাইরে যে মাঠটি রয়েছে সেই মাঠে দাঁড়িয়ে রয়েছে আপনার সাথে, সেখানে তিনি দেখা করতে চায়। তখন আমাদের কথক ভাবে হয়তোবা তার বক্তৃতায় আপ্লুত হয়ে কোনো ভদ্রলোক তাকে কংগ্রেচুলেশন বা ধন্যবাদ জ্ঞাপন করতে চায়। তারপর আমাদের কথক যখন সেই মাঠের দিকে ধীরে ধীরে এগিয়ে যান, তখন সেই আলো আঁধারি জায়গায় পৌঁছে তিনি যে ব্যক্তিটি দাঁড়িয়েছিল, মানে যে ব্যক্তিটি তার সাথে দেখা করতে চায়, সেই ব্যক্তিটিকে তিনি সঠিকভাবে দেখতে পাচ্ছিলেন না। একটা আবছা আবছা একটা ভাব ছিল। হঠাৎ তার নাম ধরে কেউ ডাকে, সুকুমার কেমন আছো? এই যে সুকুমার নামটি ডাকলো, এই প্রত্যন্ত অঞ্চলে তাকে এইভাবে নাম ধরে কে ডাকবে? তিনি অবাক হয়ে যান এবং তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। সুকুমারের মানে আমাদের যে কথক বা কলেজের প্রফেসর, তার নাম সুকুমার। সুকুমার এই ডাকটির সাথে অনেক পরিচিত। এই ডাকটি শুনে তার অনেকবার আত্মা শুকিয়ে গিয়েছিল, মানে প্রাণের ভয়ে তার গলার যে স্বর সেটি বন্ধ হয়ে গিয়েছিল। তখন তিনি বুঝতে পারলেন যে এই ডাকটি তার স্কুলের মাস্টারমশাইয়ের। তখন তিনি স্কুলের মাস্টারমশাইকে প্রণাম করলেন এবং মাস্টারমশাই প্রাণ ভরে তাকে আশীর্বাদ দিলেন। তিনি সুকুমারকে জানান যে সুকুমার, আমি তোমার বক্তৃতা শুনেছি, তোমার বক্তৃতা ভীষণ ভালো হয়েছে। এবং ঠিক তখন থেকেই সুকুমারের মনে শুরু হয় অনুশোচনা। আসলে সুকুমারের বক্তৃতা ভালো হয়নি সেটা সেও জানে। মাস্টারমশাইয়ের এখন বয়স হয়েছে, মাস্টারমশাইয়ের যে তীক্ষ্ণ বুদ্ধি ছিল সেই বুদ্ধি এখন আর নেই, না হলে তিনি সুকুমারের বক্তৃতাকে কখনোই ভালো বলতেন না। মাস্টারমশাইয়ের বুদ্ধি যে ভোঁতা হয়ে গেছে ধীরে ধীরে, সেটি তিনি বুঝতে পারলেন। মাস্টারমশাইয়ের যৌবনে বুদ্ধি ছিল তীরের ফলার মতো ধার, তার মানে তার বুদ্ধি ছিল তীক্ষ্ণ ফলার মতো ধার। এখন তিনি বার্ধক্যে পৌঁছে ধীরে ধীরে তার বুদ্ধি কমে আসছে। এবং সুকুমার এই সামান্য বক্তৃতার মাধ্যমে যদি মাস্টারমশাইকে ভুলিয়ে থাকতে পারেন, তাহলে এটা তার ক্রেডিট নয়, আসলে মাস্টারমশাইয়ের বার্ধক্যে পরিণত হয়েছেন। তারপর মাস্টারমশাই তার জামার পকেট থেকে একটি ছেঁড়া কাগজ বের করে সুকুমারকে দেখায় যে এই যে সুকুমার, তুমি যে গল্পটি লিখেছিলে, এই গল্পটি আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমার গল্পটি পড়ে আপ্লুত হয়েছি এবং যত্ন করে আমি এই গল্পটি আমার কাছে রেখে দিয়েছি। তখন সুকুমার লক্ষ্য করলেন সেই আলো আধারি ছায়াতেই যে মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, মানে মাস্টারমশাই স্নেহে বসে সুকুমারের সেই লেখাটি পড়ে তিনি আনন্দে এতটাই আপ্লুত হয়ে গিয়েছেন যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তখন আমাদের কথক বা সুকুমারের মনে হয়েছে যে স্নেহ মায়া মমতার এক মহাসমুদ্রের ধারে তিনি এসে দাঁড়িয়েছেন। তা কখনো মণিমাণিক্য বা সংসারের সব ঐশ্বর্য বা কুবেরের ভাণ্ডারের বিনিময়েও সেটি পাওয়া যায় না। সেই জিনিসটাকে তিনি মাত্র 10 টাকায় বিক্রি করে দিয়েছিলেন। এই যে অপরাধ বোধ, সেই অপরাধ বোধ তার মনের মধ্যে জেগে ওঠে। লজ্জায় আত্মগ্লানিতে তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। এই অপরাধের ভার বহন করার ক্ষমতা বা এই যে লজ্জা তা রাখার ক্ষমতা সুকুমারের নেই। আসলে এই গল্পটির প্রথম দিকে মাস্টারমশাইয়ের বিভীষিকার চরিত্র ধরা পড়লেও শেষ পর্যন্ত আমরা এই গল্পে মাস্টারমশাইয়ের স্নেহ বাৎসল্যের পরিচয় খুব সুন্দরভাবে পেয়ে থাকি। অন্যদিকে আমরা দেখতে পাই সুকুমারের মন আত্মগ্লানিতে ভরে ওঠে বা তার মন দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। এই যে অপরাধবোধ তার মনে জেগে ওঠে, এই অপরাধবোধই তার মানবিকতার বহিঃপ্রকাশ করে থাকে। তাই আমরা দেখতে পাই গল্পটিতে
সব কিছু ছাপিয়ে শেষ পর্যন্ত স্নেহ রসই প্রাবল্য হয়ে ওঠে, মানে স্নেহ রসের প্রাধান্যই এখানে বেশি হয়ে ওঠে। যাই হোক, দাম গল্পটি এটুকুই। আর এই দাম গল্পটির কিছু শর্ট প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো তাহলে শর্ট প্রশ্নের দিকে এগিয়ে যাই।